সেই চাপ যত আসুক, যত ঝড়ঝাড় আসুক, মনে একটা সবসময় সাহস থাকবে যে না আমি সদ্গুরুর চরণ আমি ধরে আছি, আমার কোনো ভয় নেই, আমি এটা সুন্দর পার করে যাবো। আর সেটা হয়েও যাবে, সেটা হয়েও যায়। সেটা কীভাবে হয়ে যাবে না, তা ওনাকে ধরার মানে তুমি যদি মানে কন্টিনিউ করো তখন তুমি বুঝতে পারবা যে তুমি মিরাক্কেলের মতো বুঝতে পারবা এত চাপ আসলে তোমার কীভাবে কী হয়ে গেল। আর এটাই হয়, এটাই এই জন্য তোমাকে বলা, তুমি ভাবছো না এখন ভাবছি না, ওই জন্য তোমাকে বলা যেহেতু তুমি বোনের মতোই, দেরি করো না, দেরি করো না। যেহেতু দেখো আমরা সব দিদিরা হয়ে এসেছি, একটা ছোট বোন এসেছে বলছে, মানে তুমি দেরি করো না, এই ব্যাপারটা করো না। কারণ এগুলো আমরা নিয়ে, আমরাও তো সংসারে, তুমি কি ভাবো আমরা সংসারে নিয়ে খুব আনন্দে আছি। আমার হাজব্যান্ড কিন্তু নেয়নি, আমার হাজব্যান্ড কিন্তু নেয়নি, কিন্তু আমি নিয়েছি, আমার ছেলে নিয়েছে। আমার হাজব্যান্ড কিন্তু মানে বাধা দেয় না যে বাড়িতে অনুষ্ঠান করবো, ও কিন্তু কোনো কিছু তো বাধা দেয় না, কিন্তু ও নিজে দীক্ষা দেয় না, ও দীক্ষা নেয়নি, মানে ও মা বাবা ওর কাছে গিয়ে, এই জন্য ওকে কিন্তু আমি না কোনো সময় চাপ করি না, ঠিক আছে, তার ওর কাছে মা বাবা ইয়ে। কিন্তু আমি যেহেতু নিয়েছি, আমি ঘরে বসেছি, আমি যে ঠাকুর একদিন তো তোমাকে বুঝবে, ঠিকই বুঝবে, এই যে আছে কোনো কিন্তু মানে ওই যে বিরক্ত ইয়ে, ও কোনো সময় কোনো ডিস্টার্ব করে না, কিন্তু ওর মতো থাকলো। এটা তোমারও রাজীব দা, তুমি ভাবছো যে তো আমি নিচ্ছি, আমি আর হাজবেন্ড একসাথে নেবো, এটা তোমার আরো দেরি হয়ে যাবে। আমার ইচ্ছা। এবার ও যদি না আমি এখন কি করব, আমি যদি এখন মনে করো, আমি যদি বলি সাপোজ মনে করো আমি আর কিছু মাস বা বছর দেখলাম যে ও নিবে না, তা আমি কি বসে থাকবো? নিশ্চয়ই না। আমার মন থেকে যখন এবার আমার মা যখন আর কি এই টাকাটার জন্য আমি দিয়ে রাখছিলাম, আমার মা টাকাটা নিয়ে রাখছিল। এবার টাকাটা এমন জায়গায় রাখছে উনি নিজেও ভুলে গেছেন, এবার আমিও ভুলে গেছি, বুঝছো তো? এবার ভালো লাগবে তখন। তারপরে কি করবো, তারপরে ভালো লাগবে যেদিন আমার মা মারা গেল তার আগের সপ্তাহে শনিবারের দিন আমি বাড়িতে গেছিলাম আমার মা বাবার সাথে দেখা করতে। অ্যাক্সিডেন্টলি বশত মা কোনো কিছুর মধ্যে ওই টাকাটা রাখছিল, একটা ব্যাগের মধ্যে ছিল, ওই টাকাটা আমার তখন চোখে পড়ছে। আমি মাকে বললাম এই টাকাটা নিশ্চয়ই ইস্টিবিটির। মা বললো হ্যাঁ টাকাটা ইস্টিবিটির, আমি না দিতে পারি নাই তোকে, আমি তখনই বললাম তুই নিয়ে গেলি না, এখন নিয়ে যাবো। আমি না ওই টাকাটা নিয়ে যাবো, মা বললো হ্যাঁ নিয়ে যাবো। এবার মা হয়ে গেছে তখন দায়মুক্ত, বুঝছো তো? আমি না ওই দিন অ্যাক্সিডেন্টলি টাকাটা নিয়ে চলেও আসলাম। বলে না ভগবান ওই যে যার জিনিস তাকে ফিরায় দেয়, এইটাই হয়েছে সেদিন। হ্যাঁ, মানে এটা আমার জল জ্যান্ত উদাহরণ আমার নিজের চোখের সামনে। হ্যাঁ, তারপর নিয়ে যাওয়ার পরে আমি নিয়ে চলে আসলাম, এক শনিবারে আমি দেখা করে আসলাম। আর ওই দিন মুহূর্তটা এত সুন্দর একটা মুহূর্ত গেছে, মানে আমার জীবনে সেরা মুহূর্ত ওই দিনটা। তারপরে শনিবারে আমার মা মারা গেল, অ্যাক্সিডেন্টলি মারা গেল কিন্তু। হ্যাঁ, এবার মানে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে আমার মা মারা গেছে। সন্ধ্যাবেলা যখন খবর পেয়েছি তখন মানে তার সন্ধ্যাবেলা 5টার সময় যদি খবর পেয়ে থাকি, ফাল্গুন মাস ছিল, তার ঠিক 2-3 ঘন্টা আগে মারা গেছে। কেউ বুঝতেও পারেনি যে আমার মা মারা গেছে। এবার আমি আমার বোন তাই বললাম যে হয়তো আমার মার কাছে ওইটা দায় ছিল, যে আটকাই ছিল একদম। তো ওইটা আমার মা আমাকে মুক্ত করে, মানে আমার মাকে আমি মুক্ত করে দিয়ে দিই। এবার কিন্তু আমি এটা বুঝি নাই, বুঝছো তো? তারপর আমার মা যখন জীবিত ছিল, যখন আমি অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি, তার কিছু মাস পরে আমাকে মা একদিন বললো ঘুম থেকে উঠে, যেহেতু আমার মা এরকম স্বপ্ন দেখে না, ওই দিন ওটা দেখছে। আমার মা কিন্তু সহজে ঠাকুর দেবতার স্বপ্ন শুনি না আমার মার মুখে। তো ওই দিন আমার মা আমাকে ঘুম থেকে উঠে পরে বললো, বলে কি আমি না স্বপ্ন দেখছি অনুকূল ঠাকুরের, তো অনুকূল ঠাকুরের একটা ছবির মতো আলো আসতেছে। হ্যাঁ, আমাকে বলতেছে তোর মেয়েকে বলবি। আমরা কিন্তু 2 বোন একসাথেই ইস্টিমেটি জন্য আর কি। বড় করে না, বলে কি বিয়ে হয়ে গেছে? কোথায়, কাছাকাছি নাকি? না, ওর মাটি লাগা। তারপর ও তখন আমার মা আমাকে বললো যে স্বপ্নের মধ্যে তখন অনুকূল ঠাকুর নাকি বলতেছে যে তোর মেয়েকে বলবি ইস্টিবিটিটা করবি। এবার আমাকে বলতেছে না আমার বোনকে বলতেছে উদ্দেশ্য করে তা তো জানি না, তবে এই কথাটা মাকে মা আবার আমাকে বলছে। হ্যাঁ, দুজনকেই বলছে তোমার হাতেই পড়েছে না, পয়সা যে ইস্টিবিটি এটা কিন্তু তোমার হাতেই পড়েছে। মানে এটা তো নিজেকে মারা যাওয়ার আগে কথা বলছি না, কিন্তু অনেক আগে, মানে যখন আমি দীক্ষা নিচ্ছি তার পরের ঘটনা এই স্বপ্নটা, ঠিক আছে? তারপর আমাকে বলছিল, তো মা বললো যে তোকে মানে ইস্টিবিটিটা কন্টিনিউ করতে বলছে। তো মা এই কথাটা আমাকে তখন বললো, তো আমি তখন শুনলাম, তখন তো আমি ইস্টিবিটিটা কন্টিনিউ করছিলাম। তো যেরকম নিয়ম সেইভাবে, মানে বিশেষ কিছু তো নিয়ম নেই, না না একদম কিছু কঠিন না, একদম কিছু নাই, কোনো কঠিন না। তারপর গেল এই তো, তারপর বিয়ে হয়ে যাওয়ার পরে আমার আর সেইভাবে হয়ে ওঠে না। তো আমি মানে ঠিকই কি তোমার ঘুম ভাঙছে না, না কি হচ্ছে প্রবলেমটা? দিদিটা একা হয় না, ঘুম ভাঙছে না, হয়তো দেরি হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যখনই যাবো
ঘুম থেকে দেখ উঠবাই, যে সময় তুমি উঠে কোনো কাজ না করে অন্তত সেটা করে দিয়ে তুমি কাজ শুরু করো না, তুমি বুঝছো তো? এইটাই। তারপরে এটা করতে করতে তোমার দেখবে একটা টাইমলি ব্যাপার চলে আসবে। হ্যাঁ এইটা তুমি করবা তো, এটা যখন করবা তোমার তোমার হচ্ছে না, টাইমলি হচ্ছে না, কিন্তু এই ঠাকুরের এমন লীলা, এই যে আমি কোনোদিনও ভরে উঠতাম না, তুমি বিশ্বাস করো। আমি তো বিয়ের পরে আমার খায় বাচ্চা হয়ে যাবে, এই তো আমার সতেরোতে আমি নিয়েছি, কিন্তু আমি বিশ্বাস করো আমার বাবা বাড়িতে আমি পড়াশোনায় আপনি যে করতাম ভরে উঠতাম না, শ্বশুর বাড়িতে এরাও তাই, এর ভোর ছিল না, মানে ওই উঠতে উঠতে সেই 9টা 10টা এরকম হয়ে যেত। তাই এবার তারপরে যখন নিলাম ওই যে বলা খুব ভালোবেসে আমি নিয়েছি, আর ইষ্টবিদের আমি এই সিস্টেমটা দেখেই কিন্তু আমি নিয়েছি, এই সিস্টেমটা দেখে আমার ঠাকুরকে ভালো লেগে গিয়েছে। বৌদির আসলে কি সমস্যা দাঁড়ায়, বৌদি হচ্ছে বাচ্চার জন্য প্রায় 1টা 1:30 2টো বেজে যায়। শোনো রাত্রেবেলা মানে শুতে বৌদিদের এতটাই দেরি হয় একদম, হ্যাঁ, তো ওই জন্যই ভাবছে বৌদি যদি সকালটায় আমি না করতে পারি তাই কিনা বলে না না, যেটা সত্যি সেটা বলো, কোনো অসুবিধা নাই, একটা চাপ থাকে তো, মানে আমি সব থেকে বড় কথা দেখো নিব, নেওয়ার পরে তো তারপর আমাকে তাকে মানে ভালো মতো রাখতেই তো আমি চাবো যে আমি ইস্টিভিটিটা কন্টিনিউ ভালো মতো করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? ওইটাই ভয় পাচ্ছে, মানে আমি ভাবছি যে দেরি হয়ে যাবে, যদি আমি না পারি আমার দ্বারা যদি না তোমার এদিকে ঘুমাতে দেরি হয়ে না, যাবে। বিয়ের আগের পরিস্থিতি একরকম থাকে, মার ঘরে সব থাকে, বিয়ের পরের পরিস্থিতি যখন মা হয়ে যাবে তখন টোটাল ডিফারেন্স, একদম উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো ব্যাপার আর কি। বুঝি, কিন্তু হলো হ্যাঁ ওটা সত্যি আলাদা জগৎ, বিয়ের জগৎ আলাদা জগৎ, একদম ওর কোনো আগের সাথে কোনো মিল থাকে না। আচ্ছা এবার হলো তুমি হচ্ছে দেরি হয়ে হোক না দেরি, কিন্তু তুমি তো যাচ্ছ, তুমি তো ঘুমাচ্ছ, ঘুমার পর তুমি তো জেগে উঠছো না, কিনে উঠছো না, তো উঠে তুমি সেটা করো না, হোক তোমার মনে হয় বাবা এত বেলা হোক, তবু তুমি শুরু করো, এইবার ওই করতে 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 না, এটা আমি তোমাকে বলে যাচ্ছি অটোমেটিক তোমার ওই লাইনে চলে আসবে, অটোমেটিক তুমি দেখবা ঠাকুর কিভাবে যে তোমাকে জাগাবে না, তুমি নিজেও বুঝতে পারবা না, অদ্ভুত ভাবে জাগাবে, অদ্ভুত ভাবে জাগাবে। দাদা এখন ভোরবেলা উঠে প্রার্থনা করে, আমার এইটাই আমার জীবনে পরম পাওয়া, যে আমার স্বামী ওই ভোরবেলায় উঠে আমাকে ডাকে বা আমি ওকে ডাকি, প্রার্থনাটুকু করে। ভোরবেলায় প্রার্থনা কিন্তু সব ছেলে মানুষ ওঠে না, করছে তো ও দিব্যি, এটা মানে এই যে তোমার এই যে স্টেপ করতে করতে এই ব্যাপারটা আসবে, ঠাকুর বলে খালি ছোট্ট এই কাজটা কর, এইটুকু কাজটা কর, তারপরে দেখ কি হবে, তারপরে তুই দেখ তারপরে কি হবে, সব সিস্টেমে চলে আসবে। সময় পাবো না, সময় অটোমেটিক তখন দেখবা বের হবে, অটোমেটিক সময় বের হয়ে আসে। না এই যে দেরি করছো এইটা ঠিক না, তুমি শুরু করো, কোনো অসুবিধা নেই, তুমি দেরি করেই শুরু করো না, করো, তবু করো, ঠাকুর বলছে তবু করতে বলো, তবু কর, তবু তোরা কর। কথাটা হচ্ছে যে আমি কিসে কোন জিনিসটাকে জীবনে প্রায়োরিটাইজ করি, ঠিক আছে? আমি যদি আমার ঘর সংসার ছেলে মেয়ে এদিকে প্রায়োরিটাইজ করি, তাহলে হয়তো পড়াশোনায় ভালো হতে পারে, হয়তো আমার বরের ব্যবসা কিছু দূর দৌড়াতে পারে, বা যদি চাকরি করে সেটা ভালো হতে পারে, বা আমি যদি আমার স্কিনের চর্চা করি, স্কিনকে প্রায়োরিটাইজ করি, আমার স্কিন কিছুটা দূর ভালো হতে পারে। কিন্তু একটা হয় না অলৌকিক বা অলক্ষ্যে ব্যাপার, কেউ কিন্তু জানে না আমার ডেস্টিনিতে কি লেখা আছে। মানে এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে একজন বিশাল বড় অ্যাথলিট যে সারা জীবন নিজের একটা যোগা টিচার আর কি, রিসেন্টলি দেখা গেল খুব ভালো সে যোগা টিচার, ভালো অ্যাথলিট, সবই ঠিক আছে, এমন কোনো ডায়েট সে নেয় না যে তার কোনোদিনও শরীরে কোনো ক্ষতি হতে পারে, সে বারবার টেস্ট করায় তার শরীর যে ঠিক আছে কিনা, হ্যাঁ না আছে কিনা, কোনোদিনও তার কোনো কিছু ধরা পড়েনি। হঠাৎ জিম থেকে বেরিয়েছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, ভবিতব্যকে আটকাতে পারেনি, ঠিক না? তো ঘটনাটা হচ্ছে যে ও কিসেকে প্রায়োরিটাইজ করছিল, শরীর কিন্তু শেষ, ঠিক আছে, শরীর শেষ, আত্মা বেরিয়ে গেছে, আর গল্প শেষ। তো আমি যে জন্মেছি, কিসের জন্য আমি বেঁচে আছি বা কেন বেঁচেছে, বা আমার মেইন আকাঙ্ক্ষাটা কি, যে আমি ভালোভাবে বেঁচে থাকবো। যে কোনো মানুষেরই যারাই জন্মেছে তাদেরই মনের একটাই ইচ্ছে, আমি ভালোভাবে বেঁচে থাকবো, ঠিক আছে? ভালোভাবে বেঁচে থাকতে আমরা সুপারফিশিয়ালি দেখি যে আমার টাকা লাগবে, ভালো বাড়ি গাড়ি লাগবে, একটা ভালো হাজব্যান্ড, মেয়ের যদি হয় ভালো হাজব্যান্ড হলে ভালো হয়, বাচ্চা কাচ্চা ভালো হলে আমার ভালোভাবে বেঁচে থাকা হয়। কিন্তু এগুলো একটারও কন্ট্রোল আমার হাতে নেই। আমি যতই কন্ট্রোল করার চেষ্টা করে নিই, যতই আমার শরীরের চর্চা করি, যতই আমার পরে যা কিছু করে নিই, একটারও কন্ট্রোল আমার হাতে নেই। কিন্তু আমি যদি সেই মানুষটাকে পটিয়ে ফেলতে পারি, বাতি ভাষায় পটিয়ে ফেলতে পারি, যার হাতে এদের কন্ট্রোল আছে, তাহলে আমার কোনো চিন্তা নেই। বলে না, অফিসের বস যদি তোমার ফরে থাকে, তাহলে কিন্তু তোমার অফিসের কোনো পলিটিক্সই তোমাকে তোমার মানে ঊর্ধ্বতার থেকে আটকাতে পারবে না। তো তোমাকে বসকে তোমাকে কাবজায় করতে হবে, বসকে
ভগবান। এবার ভগবান কি, অনেকে এখন সায়েন্টিফিক্যালি অনেক কিছু বলতে পারে, একটা পাওয়ার, একটা শক্তি, একটা এই একটা সেই, মেডিটেশন করলে দেখা যায় হ্যানা ত্যানা, বাট ভগবান আছে। কেন আছে? যখন আমি কোনো বিপদে পড়ি, অসুবিধা হয়, ঠাকুর তুমি রক্ষা করো, কিছু পারছি না, হ্যাঁ ডাক্তারও হাল ছেড়ে দিয়েছে, ডাক্তারও বলে এবার ঠাকুর রক্ষা করবে। ঠাকুর তার মানে কিছু একটা জিনিস তো আছে, তাই না? তুমি যে দীক্ষা নিলে, যখন তোমাকে কেউ বললো, বলাটা মানে যাজন করা, তখন তোমার কি মনে হয়েছিল? যে আমার কিছু একটা ভালো লেগেছে, পজিটিভ পেয়েছি, তাই আমি দীক্ষা নিয়েছি। আমার মা বাবাও দীক্ষা না, কেউ আমি কেন নিলাম? কিছু একটা আমি পজিটিভ পেয়েছি, তাই না আমি দীক্ষাটা নিয়েছি। তো ঠিক সেরকমভাবেই ওই যে পজিটিভ ভাবটা তখন তোমার মধ্যে এসেছিলো, দ্যাট ইজ গড। তাই জন্য তোমার মাকে হয়তো তিনি স্বপ্ন দেখেছিলেন, সত্যি মিথ্যে জানি না, তুমিই বললে, তো সেটাও কিন্তু গড বলছে যে তোমার মেয়েকে তুমি ইষ্টভীতি করতে বলো। নিশ্চয়ই তোমাকে, তুমি যখন বলে না যে আমি ঠাকুরের দিকে 1 পা বাড়িয়েছি, তিনি আগে আমার দিকে 10 পা বাড়িয়ে রেখেছেন, তাই আমি 1 পা বাড়াতে পেরেছি। এবার তুমি বাড়িয়ে 1 পা গেছো, এবার তারপরে তোমার হয়তো ছেড়ে দেওয়ার হতে পারে, যে ছেড়ে দেবো কি রাখবো, একটা ব্যাপার হতে পারতো। তো ঠাকুর আগেই তোমার মাকে স্বপ্ন দেখিয়ে দিলেন যে তোমার মেয়েকে বলবে তুমি যেন ইষ্টভীতিটা না ছাড়ে, যে আমাকে তুই ছাড়িস না, আমি কিন্তু তোকে তোর হাতটা জাস্ট ধরলাম। তিনি যখন তোমাকে ধরে রাখতে চাইছেন, তুমি কেন তাকে ছেড়ে দিতে চাইছো? আর তোমার ভালোবাসাটা তো ভেতর থেকে, রাইট। তোমার কিন্তু মা বাবা দীক্ষিত ছিল না, কিন্তু ভেতর থেকে তোমার মা বাবা দীক্ষিত ছিল না যে তুমি মানে তোমাকে জোর জবরদস্ত না, তোমার নিজের থেকে মনে হয়েছে। এবার এই যে মনে হওয়াটা, ওটাই ভগবান। ওটা তোমার মনে হলো কেন? কারণ তিনি তার আগেই তোমার দিকে 10 পা বাড়িয়ে রেখেছেন, তাই তোমার মনে হলো এই মানুষটাকে ভালোবাসা যায়, এই ভগবানকে ভালোবাসা যায়, এই প্রভুকে ভালোবাসা যায়। আর গুরু কখনো মানে মাইনাস হয় না, প্লাস হয়, ঠিক আছে? তো তোমার যেই গুরুই আছেন না কেন, তাকে তুমি আগে করবে, তারপরে তুমি বৌদি নেয় নাই তো। ও আচ্ছা, যাই হোক, মানে তোমার যেরকম ভাবে ইচ্ছা তুমি করতে পারো। গুরু কখনো মাইনাস হয় না, প্লাস হয়, ঠিক আছে? তো তুমি যেহেতু তোমার মাকেও স্বপ্ন তিনি দেখিয়েছেন, আর তুমি স্বেচ্ছায় নিয়েছো, স্বেচ্ছায় নেওয়া, আমরা কোনো কিছুই জীবনে কোনো দিনও এমনি করি না। আমরা ভাবতে পারি যে করে দিলাম, জাস্ট এমনি হয়তো করেছি, এমনি কিচ্ছু হয় না। একটা পাতাও, গীতাতেও লেখা আছে, তার ইচ্ছা ছাড়া নড়ে না। তোমার মনে ইচ্ছা হয়েছিল আমি দীক্ষা নেব, তিনি জগিয়েছিলেন ইচ্ছা, তাই হয়েছিল। তোমার মাকে তিনি তারপরে স্বপ্ন দেখালেন ভ্যালিডেশন দেওয়ার জন্য, যে ওকে কন্টিনিউ করতে বলবি। নিশ্চয়ই কোনো বিপদ দেখেছিলেন, নিশ্চয়ই কোনো অসুবিধা দেখেছিলেন, যে এটা কন্টিনিউ করলে ওর বিপদটা আমি কাটাতে পারবো। ও আমাকে পারমিশন দিয়ে রাখছে, কারণ দেখো এই যে পৃথিবীতে ঠাকুর তো চাইলেই সব বিপদ একবারে হাটিয়ে দিতে পারে, স্বর্গ বানিয়ে দিতে পারে। কেন বিপদ রাখার দরকার আছে? ঠাকুর তো আমাদের বিপদ দেন না, বিপদ তো আমরা নিজেদের কর্মফলে জোগাড় করে আনি, তাই না? তো ঠাকুর তো যদি চাইলেই তো হাটিয়ে দিতে পারে। মহাভারতের দরকার ছিল না, সীতাকে নিয়ে যাওয়ার দরকার ছিল না, এমনিই উনি সীতাকে উদ্ধার করতেন। কিন্তু রাম কৃষ্ণ তো স্বয়ং ভগবান, তাও কেন এগুলো হয়? তাও কেন বিপদগুলো থাকে? এগুলো আমরা কর্মফলে জোগাড় করেছি। আমার আগের জন্মের কি কর্মফল ছিল, এই জন্মে আমি কি কর্ম করে কি ফল ভোগ করছি, আমি কিছু জানি না, জানতে চাইও না। ও অনেক বড় হিস্ট্রি হয়ে যাবে, অনেক বড় গল্প হয়ে যাবে, আমি কি করেছি না করেছি ভগবান জানে। তো ভগবানকে ধরে রাখি, তিনিই সময় মতন ভালো মন্দ করে করে আমাকে কাটিয়ে দেবেন। বললাম না যে অফিসের বসকে শুধু পটিয়ে রাখতে হয়, মানে তুমি আমার ফরে থাকো, আমি তোমাকে বাবা হিসাবে, আমি তোমাকে শ্রদ্ধা করি, আমি তোমাকে আঙ্কেল হিসেবে শ্রদ্ধা করছি, আমি তোমার সব কাজ টাইম মতন করে দিচ্ছি, আমি তুমি যেটা বলছো সেই কাজটা আমি করে দিচ্ছি, আমি তোমাকে ভালোবেসে যাব। বলে না শ্রীকৃষ্ণকে ভালোবাসো তো সব হয়ে যাবে, তো ঠাকুরই ওইটাই। তুমি ঠাকুরকে ভালোবাসো, তুমি এক দৃষ্টিতে তাকেই শুধু ভালোবেসে যাও, বাকিটা তিনি তোমার সামলে দেবেন। তুমি বলছো না যে আমার এটা প্রবলেম হতে পারে, ওটা পারবো কিনা। ভাই আমি আজকে ঘুমাই, কালকে সকালে উঠবো কিনা জানি না, তা আমি বলতে পারি কি করে যে আমি ভোরবেলায় উঠতে পারবো না, বা ভোরবেলা না উঠতে পারবো, মানে আমি ভোরবেলায় উঠতে পারি কি না পারি, মানে কি আমি তো মনে করো এটা তো সূর্য ওঠার আগ দিয়ে নিয়মটাও এটা, কিন্তু তুমি শোনো, আমার মেয়ে যে 8:30টার সময় করে, এখন আমি যদি ওকে বলি না তোকে 5টার সময় উঠেই করতে হবে, তাহলে একদিনেই ছেড়ে দিবে। কিন্তু ও যে আমার বাড়িতে দেখছে যে আমি করছি 5টার সময় উঠে, 4টার সময় উঠে করছি বা প্রার্থনাটুক করছি, ওর একদিন হলেও মানে মনটা পরিবর্তন হবে। কিন্তু আমি যদি ওকে বলি না তোকে কালকের থেকে 5টার থেকে করতে হবে, 4টা, তাহলে তো ভালোবাসাটা কমে যেতে পারে, এত কষ্ট তা
এটাই বলা। হ্যাঁ না এটাই বলা। ইয়ে যেমন বিয়ের আগে করতাম, ভোরবেলায় সূর্য ওঠার আগে করতাম, আমি তো অ্যালার্ম দিয়ে রাখতাম, ওই বাসি বিছানায় করতাম। এবার বিয়ের পরে তো সেটা হবে না, বিয়ের পরে তো বাসি বিছানা তো হবেই না, কাপড় ছেড়ে তোমাকে ভোরবেলার দিকে করতে হবে। সে আমি ঘুমের থেকে উঠেই নয় করলাম, বাসি কাপড় তো আমাদের ছাড়তেই হয়, ছেড়ে নিয়েই নয় করলাম, হ্যাঁ তখনই করবে। করতে হয়। এবার আমার চাপটা কোথায়, যে ছেলের স্কুল আছে না, আমি ওটাই ভয় পাচ্ছি যে 2 সেকেন্ড কোনো কারণবশত যদি আমি ভুলে যাই, এবার আমার অন্য জল খাওয়ার আগেই আমাকে তাকে স্টিভিটি দিয়ে আমাকে করতে হবে। আগে জল ড্রপ করা আগে। হ্যাঁ এটা ওটা জেগেই, ঘুম থেকে জেগেই, আর কোনো কথা না। ওটাই ঝাঁটলাটা করে নিলে ব্যাস, তারপর তুমি তারপর করো, তুমি সংসারে তারপরে করার জন্য। 24 ঘন্টার মধ্যে ঠিক ওইটা মানে কয়েক সেকেন্ডের ব্যাপার, সময় লাগবে, কয়েক তাকে সেকেন্ড। পালন করে করো। তারপরে যত ঘন্টা তুমি এবার অ্যাক্সিডেন্টলি বসে তো আমার মানে বললাম না, আমি আমার ইচ্ছা তো আছে, আমি সাহস পাই না কেন অ্যাক্সিডেন্টলি কোনো সময় তো আমি তোমার বাবাকে জল খেয়ে ফেললাম। শোনো, তোমার তখন আমার বাবাকে মনে থাকলো না। তোমার সেটা বাবার আমার জন্য নিজের তুমি guilty করবা। লাগবে। ওইটাই আমি ভয় পাচ্ছি, না না যে ভয়টা আমার ওখানে। করো, করতে ঠাকুরকে না বাবা ভাববা, নিজের বাবা। আমার বাবার জন্য আমি করব। ধর আমার বাবার নিয়ম আছে, ভোরবেলা উঠে বাবা একটা ওষুধ খায়, খাওয়ার আগে বাবা একটা ওষুধ খায়, বাবার নিয়ম আছে। আমি একদিন ভুলতে পারি, 2 দিন ভুলতে পারি, 3 দিনের দিন ভুলবো না, কিন্তু ওটা ডাক্তার বলেছে বাবাকে ওটা ভোরবেলা উঠেই দিতে হয় ওষুধটা। আমি ভুলবো? ভুলবো না। তাহলে ঠাকুরকে যদি বাবা ভাবি তাহলে ভুলবো আমাকে না। দে, আমাকে দে, জমায়ের কাছে আমার কাছে দাও। ও গেম করবে, ক্যারাম খেলবে। Danger। হ্যাঁ হ্যাঁ, আমি যে মেয়ে, আমি বিছানায় রাত্রে ঘুমালাম, হ্যাঁ তো আমি যদি বিছানা থেকে নিচে নামলাম তখন আমি বাসি হলাম, বুঝেছো? বিছানায় যতক্ষণ থাকে, আমরা নোংরা বিছানায় কি ঘুমাই? বিছানা প্রথম জামা কাপড় সব পরিষ্কার থাকে, আমরা সবসময় পরিষ্কার থাকতে হয়। আমি যখন বিছানা থেকে পাটা নিচে দিলাম তখন আমি বাসি হলাম। এবার তুমি কি করবে, এইখানে একটা টেবিলে তোমার স্টিভিটির পয়সাটা রেখে নেবে। তুমি তো জামা কাপড় ছেড়ে তো করতে, তোমার ছেলের স্কুল আছে, হ্যাঁ মনে হতে পারে সব এখানে বিছানা থেকে নামার আগে তুমি, যেহেতু তোমার এখন সমস্যা জামা কাপড় ছাড়তে, বাচ্চাদের স্কুল আছে, সেহেতু এখন তুমি এভাবেই করবে, পয়সাটা নেবে, বিছানা থেকে নামার আগে ইষ্টভীতি করে তাহলে নামবে। ওই কাপড়েই করবো। হ্যাঁ, অবশ্য আমি তো রাত্রেবেলা মনে করো যে কাপড়ে আমরা সারাদিন পরিষ্কারই পরে থাকি থাকি, সেটা হ্যাঁ ছাড়ে সবাই, সেটা করে। ছেড়ে আমি মানে ধোয়া কাপড় পরেই রাত্রে শুই। হ্যাঁ, এটা আমার অভ্যাস আগা করে। ব্যাস, তাহলে তো তার কোনো চিন্তা নেই। কাজে ওটার জন্যই আর সেজন্য কি তুমি আমি যখন বিছানা থেকে নামলে, পা মাটিতে দিলে, তখন তুমি বাসি হলে, ঠিক আছে? যার জন্য আমাদের বাথরুমে গিয়ে সব ছেড়ে, জামা কাপড় ছেড়ে তারপরে ঠাকুর ঘরে যেতে হয়। তো তুমি যতক্ষণ বিছানায় থাকো তখন তুমি বাসি নাও, তুমি পয়সাটা নিয়ে ইষ্টভীতি করে, প্রণাম করে ইষ্টভীতি করে তারপর নিচে নামবে, ঠিক আছে? একটা solution আছে। পদ্ধতি, হ্যাঁ একদম, হ্যাঁ আমি এটা জানতাম না। ওই জন্য বললাম, হয়তো আমি অনেক কিছু বলতে পারছি না, কিন্তু তোমার ভেতরে যেটা আছে, যে আমি দেখছি যে তোমার বিয়ের আগে বড় তো সমস্যা। বাসির কোনো ব্যাপার থাকে না, তাই বিয়ের আগে আমি বাসি বিছানায় মানে বিছানাতেই করছি। আমি না তুমি বিয়ে যেটাকে ভাবছো প্রবলেম, ওটা প্রবলেম না। প্রবলেম না। ব্যাস হয়ে গেল, এর থেকে সহজ আর আছে? আমার তো মনে হয় আর কোনো ইয়েতে এরকম নাই, নাই সত্যি তাই। সব আমাদের কথা হচ্ছে, যেমন দেখবে দিদি নাম্বার 1-এ কদিন আগে একজন গেছিলেন, ওনাকে বলেছিল ফর্ম ফিল আপ করার জন্য, যে লিখ যেতে হয়, তো উনি লিখেছেন মেম্বার কজন বাড়ি, বলছে ঠাকুর, আমার হাজব্যান্ড, আমার এই মনে, ঠাকুর আমার বাড়ির হেড, ঠিক আছে? আমার বাড়ির যদি উনি হেড হন, আমার বাড়ির মানুষ, তো আমার বাড়ির মানুষের মতন তাকে রাখবো, ওইভাবে ভাববোই না যে হয়ে গেলে না আমার এখানে বসে ইষ্টভূতি করবো, এখানে বসেই করবো, ওটা কোনো ব্যাপার না। ওগুলো তুমি যেগুলো ভাবছো আউট মাথার তো, ঠিক আছে? এখন এবার তোমার ডিসিশন, তুমি কি করতে চাও। খাওয়া হয়েছে? খাওয়া হয়নি, খাওয়া খাওয়া হয়নি। হয়নি।